এজন্য শুকরিয়া। তো আমরা আজকের সবাইকে ইনভাইট করার মূল উদ্দেশ্য আজকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এজন্য আমি চাচ্ছিলাম যে বিশ্ব ফিজিওথেরাপি দিবসটা আমরা আজকে একটু ভিন্নভাবে উদযাপন করি। এই উদযাপনটা হবে এমনভাবে যাতে আমি দুটো কথা বলবো, এই দুটো কথাই যাতে আপনাদের একটু হলেও উপকার আসে। হয়তো এই মুহূর্তে আমি আপনাদের অনেক বেশি উপকার করতে পারবো না, কিন্তু সামান্য একটু উপকার যদি করে তাহলে আমি মনে করবো এবং আমার টিম মনে করবে যে আমরা কিছুটা হলেও উপকার করতে পারছি। এটা আমাদের মূল উদ্দেশ্য। তো আজকের প্রোগ্রামটার খুব স্পেশাল এক সুন্দর একটা টাইটেল দিয়েছি আমরা, সেটা ফিট লেডিস। ফিট লেডিস মানে আমাদের মা বোনেরা যারা আছেন তারা যেন ফিট থাকতে পারে। কারণ আমরা দিন শেষে সারাদিন সংসার কাজকর্ম ব্যস্ততার মাঝে সময় কাটাই দিই, কিন্তু আমাদের নিজেদের চিন্তাটা করি না, কিন্তু দিন শেষে সাফার করি আমরা নিজেরাই। এই কষ্টটা আসলে কেউ ভাগ করে নিতে পারে। তো এই চিন্তা করে আজকে এই আয়োজনটা আমরা করলাম। আমরা শুরু করবো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত আমাদের মাঝে করবেন মিসেস মর্জিনা আপু। প্লিজ আমরা শুরু করে দিই। হ্যাঁ আসতে পারেন। আমাদের সামনে কোরআন তেলাওয়াত ম্যাম লাইভ কি উনি এখন আসবে লাইভ কি বসুন এদিকে বসে কথা। আচ্ছা ঠিক আছে, উনি যাওয়ার এখন আমাদের সামনে কোরআন তেলাওয়াত আমাদের নিয়ম মর্জিনা কারো মর্জিনা পাঠ থেকে সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আমি এখন যে আয়াতগুলো তিলাওয়াত করলাম এর সরল অর্থ আপনাদের সামনে পেশ করব। পরম দয়ালু আল্লাহ এই কোরআনে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। সূর্য চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে, আর তারকারাজি ও গাছপালা সব সিজদা অনুভব। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হলো তোমরা দাড়িপাল্লা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো, ওজনে কম দিও না। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন। এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর আছে যার ফল পাওয়া যায়, ফল পাতলা আবরণে ঠান্ডা। নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে নানা খুশি ও উভয়। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আর রহমানের 1 থেকে 10 আয়াত অর্থসহ তেলাওয়াত করলাম। আল্লাহ জানেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করার জন্য। আমরা আসলে
মানে এটা আমার কাছে খুব ভালো লাগলো, মনটা মনে হয় যেন শান্ত হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। আমাদের আজকের প্রোগ্রামের মূল টপিক হচ্ছে ফিট লেডিস। আপনারা সবাই যাতে ফিট হতে পারেন সেটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। আচ্ছা, এটা হচ্ছে আমার ছোট ডিটেলস, মানে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন করেছি হচ্ছে নিটোর থেকে। এরপরে আমার বেশ কয়েকটা সেটা বলতে পারবেন যে আমার ইন্টারেস্ট থেকেই আমার যে বিষয়গুলো যেমন ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সেটার উপরে আমি ইন্টারন্যাশনালি বেশ কয়েকটা সার্টিফিকেট আমি নিয়েছি। তারপর মা বোনদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে পেলভিক ফ্লোর। আমরা আজকে এটা নিয়ে মেইন কথা বলবো। পেলভিক ফ্লোরটা আমি প্রথমে বোঝাই, আমাদের তলপেটের যে মাসেলটা, মাংসপেশি একদমই সবার শেষে, সেটাকে সাধারণত পেলভিক ফ্লোর বলি। সেটার উপরে আমি কাজ করেছি। এরপরে আজকে সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। আমাদের এবারের টপিক ছিল হচ্ছে হেলদি এজিং। প্রত্যেকবারে হচ্ছে পুরো বিশ্ব থেকে প্রত্যেকটা দিবস উদযাপনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এবারের উদ্দেশ্য হচ্ছে হেলদি এজিং, মানে সুস্থ বার্ধক্য। যারা এখানে 40-এর উপরে পার হয়ে গেছেন তারা অলরেডি বার্ধক্যের প্রথম ধাপে আপনারা পা দিয়ে ফেলেছেন। তো এই পা দেওয়াটা মানে হচ্ছে আপনাদের শরীরের মধ্যে এখন নানান ধরনের পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো আপনারা কিভাবে সুন্দরভাবে মোকাবেলা করবেন, নিজের সাথে কিভাবে ফিট থাকবেন, সেটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য। ইভেন এটা সুস্থ বার্ধক্য সবার জন্য, মানে স্পেশালি মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের জন্য হচ্ছে, যেহেতু আমরা মা বোনদের নিয়ে কাজ করি, মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের পক্ষ থেকে হচ্ছে আমরা আজকে এবার শুধু মা বোনদের জন্য এটা আয়োজন করেছি। আর তো হচ্ছে যারা এখানে বলা হচ্ছে যারা 45 ঊর্ধ্ব, 40 থেকে, সাধারণত 40 থেকে বাংলাদেশে বিভিন্ন বয়সন্ধিকাল না, মানে মায়েদের মেনোপজ শুরু হয়ে যায় বা মাসিক বন্ধ হওয়ার প্রক্রিয়াটা 40 থেকে 45 বা 55 পর্যন্ত এর মধ্যে শুরু হয়ে যায়। এখন মেনোপজ কি? মেনোপজকে আমরা সাধারণ বাংলায় কি বলি? রজনিবৃত্তি বা মাসিক বন্ধ হয়ে যাওয়া। ধীরে ধীরে যখন আমাদের মাসিকটা, মা বোনদের মাসিক যখন বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় যে অনিয়মিত মাসিকটা হতে হতে এক সময় গিয়ে বন্ধ হয়ে গেছে। তো এই মাসিক বন্ধ হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে মেনোপজ। এই প্রক্রিয়ায় দেখা যায় যে আমাদের শরীরের হরমোনাল পরিবর্তন, বেশ অনেক ধরনের হরমোনাল পরিবর্তন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটেনাইজিং হরমোন। আমাদের মাসিক বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের বাচ্চা উৎপাদনের সময়টাকে শেষ, এরপরে আর বাচ্চা উৎপাদন সম্ভব না। এরপর মেনোপজের সাধারণত আপনি কীভাবে বুঝবেন যে মেনোপজটা হয়ে গেছে? এরপরে আসলে কি হয়, কি কি দেখা যায়? সাধারণত দেখা যায় মাসিক ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, হট ফ্ল্যাশ, দেখবেন আপনাদের হঠাৎ গরম লাগছে বা হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে। এরপরে স্কিন শুকিয়ে যায়, দেখা যায় যে বয়স হলে স্কিন কুচকাতে থাকে, এটা একটা ব্যাপার। এবার চুল পড়ে যায়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যায়। হাড় ঘনত্ব কমে যায়, এটাকে আসলে কোনো ফিচার নাই, মানে আপনি নিজে কিছু বুঝবেন না। যখন এক্সরে করা যাবে বা হাড়ের ঘনত্বের পরীক্ষাগুলো করা যাবে, তখন সাধারণত বুঝি যে শরীরের হাড়ের ঘনত্বটা কমা শুরু করেছে। আরেকটা যেটা, ওজন বেড়ে যায়, বিশেষ করে কোমরে এবং পেটে। এই সময় দেখা যায় সবাই আমার কাছে বলে যে আমার কাছে মনে হয় পানি খাইলেও ওজন বাড়ে। হ্যাঁ, এটা আসলে আমাদের বডিরই একটা চেঞ্জ। এরপরে অস্টিওপোরোসিস এর ঝুঁকি, জয়েন্ট ও মাংসপেশি ব্যথা। অস্টিওপোরোসিস মানে হচ্ছে কি, আমরা অস্টিওপোরোসিসে চলে যাই, নেক্সট স্লাইডে চলে যাই। এটা দেখুন, আগের স্লাইডে আছে। আচ্ছা, মেনোপজের বা মাসিক বন্ধ হওয়ার পরে ঝুঁকি কি? ম্যাক্সিমামই দেখবেন যে মেনোপজের পরে শরীরে অনেক ব্যথা বেড়ে যায়, হার্টের প্রবলেম দেখা দেয়, তারপর হচ্ছে প্রস্রাবের সমস্যা হয়, কারো কারো প্রস্রাব হাঁচি কাশির সাথে প্রস্রাব বেরিয়ে যায়। সামনেও এটা নিয়ে আমরা আলোচনা করব। মেনোপজের পরে প্রস্রাব ধরে রাখতে না পারে, এটা একটা জটিল সমস্যা। ইভেন সবাই মনে করে ফিজিওথেরাপিতে আছে আমরা ঘাড় ব্যথা, কোমর ব্যথা শুধু এগুলো ট্রিট করবো, কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না, ফিজিওথেরাপির মাধ্যমে প্রস্রাব ধরে রাখার সমাধানও কিন্তু আছে। আমাদের মাঝে একজন আছে যিনি অলরেডি আমার থেকে চিকিৎসা নিয়ে শুরু হয়েছে, আমি শেষে দিয়ে ওনাকে পরিচয় করিয়ে দেব। উনি উইলিংলি আমাদের সাথে কথা বলতে চায়, আপনারা সবাই সামনে এসে কথা বলতে চেয়েছেন, এজন্য আমরা লাস্টে ওনাকে ফ্লোর দিব। আগে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন শেষ করব। আগে স্লাইডে, আচ্ছা আগের স্লাইডে এটাই তো।
আচ্ছা, মেনোপজের পরে হচ্ছে যেটা হয়, ব্লাডার দুর্বল হয়ে যায়, মানে প্রস্রাব থলিটা দুর্বল হয়ে শুরু করে। আর এখানে প্রস্রাব ধরে রাখতে না পারার বেশ কয়েকটা ধরন আছে। কোনটাতে যাব? আচ্ছা, প্রস্রাব ধরে রাখতে না পারে, এখানে বেশ কয়েকটা আছে। একটা দেখবেন হাঁচি কাশির সাথে প্রস্রাব ঝরে পড়ে। আরেকটা দেখবেন হচ্ছে মানে আপনার এই মুহূর্তে প্রস্রাব ধরছে, মানে আপনাকে এই মুহূর্তে ওয়াশরুমে যেতে হবে। আরেকটা হচ্ছে মানে পানি থলিতে পানি ভরে গেছে, প্রস্রাব ভরে গেছে, আপনার আর ওয়েট করতে পারতেছেন না, আপনাকে এখনই প্রস্রাব করতে যেতে হবে, সেটা একটা প্রবলেম। আর এটা হচ্ছে ফাংশনাল ইনকন্টিনেন্স, সেটা হচ্ছে শরীর ঠিকমতো না নড়তে পারা বা কাপড় খোলার ঝামেলার কারণে টয়লেট সম্মত বসে, মানে আপনি যে ড্রেসটা ওয়াশরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করবেন বা খুলবেন এই পর্যন্ত সময় আপনাকে দেয় না, এর আগে প্রস্রাব লিক হয়ে যায়। এবার অনেকে আমাকে মেন কমপ্লেন করে যে এই আমরা নামাজ পড়তে যে 2-3 বার আমাকে সালোয়ার চেঞ্জ করতে হচ্ছে। আচ্ছা, নেক্সটে যাই। এটাই আচ্ছা, এখন হচ্ছে আসসালামু আলাইকুম, ওনাকে একটু চেয়ার দিচ্ছি। আচ্ছা, মেনোপজে অস্টিওপোরোসিস আমরা এর আগে বলেছি, হাড় আস্তে আস্তে ক্ষয় হয়ে ভিতরে গুঁড়ো হয়ে যাওয়াটাই হচ্ছে অস্টিওপোরোসিস। এখন অস্টিওপোরোসিস হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া। যেমন একটা বাচ্চার হাড় এবং একটা বৃদ্ধের হাড় কখনোই এক হবে না। আমাদের বয়স যখন বাড়বে, বয়সের সাথে সাথে হাড় ক্ষয় বা হাড়ের ঘনত্বটা এটা কমে যাবে। সেটা তাহলে এটা কি ধরনের হয়? সাধারণত এখানে যদিও একটা পয়েন্ট লেখা আছে, আমি 2টা পয়েন্টের কথা বলবো। একটা হচ্ছে হঠাৎ পড়ে গিয়ে ভেঙে যাওয়া, মানে আপনি পড়ে গেছেন, ভেঙে গেছে, এটা কিন্তু সবারই হয়, হাড় পড়ে গেলে ম্যাক্সিমাম ভাঙে, এটা একটা ফিচার। আরেকটা হচ্ছে আপনি হাড় ভেঙে পড়ে গেছেন, এটা কিন্তু আরেকটা। আপনি হাড় ভেঙে পড়ে গেছেন, তার মানে এটা কিন্তু খুবই রিস্কি, এটা কিন্তু সহজে অর্থোপেডিক সার্জনেরা ঠিক করতে পারে না। তো হঠাৎ করে পড়ে গিয়ে হাড় ভাঙা, কোমর বা পিঠে ব্যথা, অস্টিওপোরোসিস সাধারণত হয়, ঘাড় পিঠে ব্যথা হয়, উচ্চতা কমে যাওয়া বা কুঁজো হয়ে যাওয়া। বয়স যখন আস্তে আস্তে বাড়ে, মানুষ আস্তে আস্তে কিন্তু কুঁজো হতে থাকে, আমাদের হাড়ের ডিস্কগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে। এরপরে অস্টিওপোরোসিসে শুধুমাত্র আমরা বলবো না যে ফিজিওথেরাপি অনেক কিছু, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে খাবার দাবার। আমি ম্যাক্সিমামই এ পর্যন্ত অ্যাবভ 40 পেশেন্ট যাদেরকে আমি এ পর্যন্ত ডিল করছি, যখনই দেখি যে এক্সরেতে হাড়ের অবস্থা খুবই খারাপ, তখনই জিজ্ঞেস করি আপনি কি আপনার যৌবন বয়সে দুধ ডিম ঠিকমতো খেয়েছেন কিনা। মেইন উত্তর আসে ওই মাঝে মাঝে একটু দুধ ডিম খাইছি, সবাইকে খাইতে দিয়ে নিজে হয়তো খাইতে পারি। তো দেখা যায় যে হাড়ের ভিতরে ফুটো হয়ে গেছে। এবার এমনও পেশেন্ট আছে মানে আমাদের মেরুদণ্ডের পিঠ হাড়গুলো এমনিই থাকে ছোট, এরকম সাইজের থাকে, এইটার ভিতরে যে ফুটাটা এটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এটাতে কি করতে হবে? আমাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। এটা আমরা কোথেকে পাবো? আমাদের সাথে আছে দুধ, ডিম, পনির, তারপরে শাকসবজি, ছোট মাছ, বাদাম, এগুলো। তারপরে দেখা যায় ভিটামিন ডি। ম্যাক্সিমামই এখানে যারা আছেন সবাই পর্দা করেন। পর্দা করলে দেখা যায় যে আমরা সূর্যের আলোটা পাই না। সূর্যের আলোটা যদি শরীরে না পাই, সূর্যের আলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট আপনি কল্পনা করতে পারবেন। আমাদের হাড় থেকে চোখ, কান, নাক, মুখ, শরীরের সব কিছু ভিটামিন ডি যার কম, সে অল্পতেই মানসিকভাবে ডিপ্রেশনে ভুগে, শারীরিকভাবে ভুগে, শরীরে নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়। অথচ আমরা ভিটামিন ডিটা একদমই ফ্রি পেতে পারি আমাদের সূর্যের আলো থেকে। তবে যতটুকু বলবো যে যতটুকু কাভার করে, হাত পা যতটুকু ওপেন করে, এই যে কাপড়ের উপরে কখনো সূর্যের আলো লাগে না। এক্ষেত্রে এটা যার যার লিমিটেশন অনুসারে আপনারা যতটুকু সম্ভব পর্দার মধ্যে থেকে স্কিনটা সূর্যের আলো সরাসরি লাগলে সকালের দিকে রোদটা যদি নিতে পারেন, তাহলে শরীরে ভিটামিন ডিটা মোটামুটি প্রবেশ করবে। আর বাকিটা হচ্ছে আপনাদেরকে মেডিসিনের মাধ্যমে নিতে হবে। প্রোটিন আমাদের ডিম, দুধ থেকে প্রোটিন পেতে পারি। ফল সবজি যেমন হচ্ছে ভিটামিন সি জাতীয় ফল যেগুলো থাকে, যেমন কমলা, লেবু, তারপরে হচ্ছে পেয়ারা, এগুলোতে ভিটামিন সি থাকে। তারপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এই ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সমৃদ্ধ খাবারটা আসলে আমাদের সব দৈনন্দিন শাকসবজির মধ্যে, ফলমূল, বাদাম এসবের মধ্যে প্রচুর থাকে। আর
এড়িয়ে চলতে হবে কি, আমাদের অনেকের হচ্ছে চায়ের খুব অভ্যাস থাকে, চাটা একটু এড়িয়ে চলতে হবে। আর চা, কফি, সফট ড্রিঙ্কস, ধূমপান, অ্যালকোহল সাধারণত যারা এই কাজটা করে তাদের জন্য সেটা। এরপরে আসে অস্টিওপোরোসিস এর ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট। আচ্ছা, অস্টিওপোরোসিসে এখন ফিজিওথেরাপিতে আসলে আমরা কি করি? একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের হাড় আছে, বয়স হবে, হাড় ক্ষয় হবে, তাহলে এটাকে আমরা কি করতে হবে? আমাদের প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে। যখন আমাদের 40-এর কাছে আসতে হবে, আপনি যদি ধরেন সারাদিনে 40-এর আগে 10 মিনিট এক্সারসাইজ করেন, 10 মিনিট হাঁটাচলা করেন, আপনাকে 40-এর পরে পার হলে সেটাকে 20 মিনিটে বাড়াইতে হবে। 10 মিনিট আপনার আগের জন্য এবং 10 মিনিট আপনার সামনে সুস্থতার জন্য। সেটা কি ধরনের এক্সারসাইজ? এখন আমাদেরকে সবাইকে ডাক্তারের কাছে যাবেন, আপনারা বলে ব্যায়াম করেন, ব্যায়াম করেন, ব্যায়াম করেন। এখন ব্যায়ামের যে কত ধরন সেটার কিন্তু শেষ নাই। আমরা কোন ব্যায়ামটা করব? এখানে কিছু পয়েন্ট আপনাদেরকে সহজভাবে করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা সবাই হাঁটার মতো প্লেস আছি বা হাঁটতে সবাই পারি, হাঁটা আছে, হালকা দৌড় যদি দেওয়া সম্ভব হয়। তারপর হচ্ছে সিঁড়ি ভাঙা, সিঁড়ি যখন ভাঙে আমাদের প্রচুর এনার্জির দরকার হয়, সেই প্রচুর এনার্জি যখন বডিতে উৎপন্ন হয় শরীরের শক্তিটা কিছুটা বাড়ে। এরপর আছে ব্রিজিং এক্সারসাইজ। আচ্ছা, এটা আমি একটু পরে দেখিয়ে দিব সবাইকে। আর এটা হচ্ছে সিট টু স্ট্যান্ড, মানে হচ্ছে বসা থেকে ওঠা। আপনি বসবেন এবং উঠবেন, এটার মধ্যেও প্রচুর এনার্জি লস হয়। এটা যদি আপনি কন্টিনিউয়াসলি 20 থেকে 30 বার করেন, সেটা হচ্ছে আপনার জন্য খুব উপকার হবে। বস পরে কিভাবে? আমরা হচ্ছে কয়েকটা এক্সারসাইজ, দুইটাকে তিনটে এক্সারসাইজ দেখাই দিব। একটা হচ্ছে প্রস্রাবের সমস্যার জন্য, আরেকটা হচ্ছে যাদের হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনাদের পুজো হয়ে যাচ্ছেন, সেটাতে খুব বাসায় আপনি সিম্পলি যাতে দুই একটা এক্সারসাইজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিব। মিষ্টি ম্যাডাম দিয়ে আসেন। আপনাকে এক্সারসাইজ দিয়ে দিতে হবে। স্ট্যান্ড হয়েছে ইয়েটা শিওর তো আপু? আচ্ছা, তাইলে বলছি খাবার কোনো পাঠিয়ে দিন। আচ্ছা, তাহলে হচ্ছে আরো 10টা ইয়ে করে দিন। সমস্যা নেই, আমি প্রেজেন্টেশন শেষ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আবার চলে আসছি। এক্সারসাইজটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। সেটা হচ্ছে শুয়ে করতে হবে। সিট টু স্ট্যান্ড, নর্মালি বসা থেকে ওঠা, দাঁড়ানো, বসানো, এইটা। তারপরে হচ্ছে মিনি স্কোয়াট। আমরা একটু মিনি স্কোয়াটটা একটু দেখি যাই। আপনি একটু মিনি স্কোয়াটটা আমাদেরকে দেখেন। এই দেখো নর্মালি, হ্যাঁ বলস না নর্মাল, ওদের তো বল পাবো নর্মালি। এখানে সবাই কি দেখা যায় ওখান থেকে? নর্মালি হচ্ছে 2 হাত সামনে রেখে 2 পা একটু ফাঁকা করে নিচে একটু বসা, আপ ডাউন করবেন। এটাতে মনে হবে যে খুব সিম্পল, কিন্তু যখন আপনারা করতে যাবেন তখন দেখবেন যে হাঁটুর অবস্থা খারাপ হয়ে যাবে। এরপর হচ্ছে হিল অ্যান্ড টো রাইজেস। এটা একটু দেখান, এই যে এদিকে দেখান। হিল অ্যান্ড টো রাইজেস। হিল অ্যান্ড টো রাইজেস হচ্ছে পায়ের গোড়ালির উপরে ভর করে দাঁড়ানো, এই যে টোয়ের উপরে মানে আঙ্গুলের উপরে ভর করে দাঁড়ানো। আরেকটা হচ্ছে পায়ের গোড়ালির উপরে ভর করে দাঁড়ানো। পায়ের পাতার উপর রেখে আঙুল পেছন দিকে পিছনের একবার গোড়ালি উপরে আবার নামাবো, আবার আঙুল উপর দিকে গোড়ালি উঠাবেন, আবার নামাবো। কতবার? এটা আগে এটা ব্যাপারটা হচ্ছে আপনি যদি 5 বার পারেন আপনি 5 বার করবেন। হ্যাঁ, আপনি যদি 3 বার পারেন আপনি 3 বার করবেন। ধীরে ধীরে 1 বার 2 বার করে প্রতিদিনই বাড়াতে পারবেন। আর এটা হচ্ছে ব্যালেন্স ট্রেনিং।
ব্যালেন্স ট্রেনিং এর আমরা ওইটা দেখো মহিলা তাহলে ওইটা করবো। আসসালামু আলাইকুম, আসুন। আজকে আমাদের প্রধান অতিথি আমাদের সাথে চলে আসছে। উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। ইভেন আমার সেন্টারে এতটুকু আসার মূল পিছনে কিন্তু ওনার ক্রেডিট। উনি হচ্ছে উনি আমাকে যতটুকু সাপোর্ট করে, কোনো শাশুড়ি এতটুকু সাপোর্ট করে কিনা আমি জানি না। আচ্ছা, ব্যালেন্সিং এক্সারসাইজটা আপনারা বাসায় যেভাবে করবেন সেটা হচ্ছে ওই যে এক পায়ের উপরে দাঁড়ানো, হ্যাঁ এটা দেখেন। এক পা আপনারা এইভাবে দাঁড়াতে পারেন, এইভাবেও দাঁড়াতে পারেন। আবার হচ্ছে যদি এটা অবশ্য আপনার এটা সম্ভব না সো এইভাবে বা এইভাবে আপনারা পা চেঞ্জ করে মানে এক পায়ের উপরে ভর করে দাঁড়ানো, তখন দেখা যাবে আপনি পারবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ। দেখা যাবে যে বয়স হলে যে কোনো জয়েন্ট হচ্ছে, বয়স হয়ে গেলে আমাদের জয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে শক্ত হয়ে যায়। হাত পায়ের জয়েন্ট যদি হয় আপনার রিপিটেড নাড়াবেন। এই যে নর্মালি এভাবে করে প্রত্যেকটা জয়েন্ট আপনি যত নাড়াবেন তত এটা ফ্লেক্সিবল হবে। ওগুলো সব আলাদা আলাদা ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে যে এক্সারসাইজ দুটো দেখানো আছে এটা আমি একটু ম্যাডামকে বলবো দেখাইতে। তুমি একটু ম্যাডামকে জায়গা দিয়ে সিটিং দেখাচ্ছি। এটা যেটা করবে আপনাদের যে সবাই আমাদের মা বোনদের বাংলাদেশের বেশিরভাগে আমরা সবসময় এইভাবে থাকি। এইভাবে থাকতে থাকতে আমাদের এইদিকের মাসেলগুলো টাইট হয়ে আরও সামনের দিকে চলে আসে। তো মাঝে মাঝে যদি অন্তত এক্সারসাইজটা করেন এটা অন্তত পজিশনে থাকবে। আপনি এক পাশে এইভাবে রাখবেন। দেন হচ্ছে আস্তে আস্তে, মানে এটা অনেক জোরে করা দরকার না, আপনি ধীরে ধীরে সামনে দিকে, মানে আপনার বুকটা একটু সামনের দিকে জাস্ট হচ্ছে এই দুই হাত ইয়ে করে বুকটা সামনের দিকে নাও। এই যে ঠিক এইভাবে। আচ্ছা, আর নেক্সট হচ্ছে পেট্রোল স্টেশন। এই যে এদিকে দেখো। এরপরে আরেকটা এক্সারসাইজ হচ্ছে আপনার বাসার দরজা সবাই আছে তাই না, দরজায় এক্সারসাইজ করবে। ম্যাডাম এখানে এই যে এখানে ভাবি একটু দেয়ালে একটা এক্সারসাইজ আচ্ছা নর্মালি এখানে আচ্ছা সবাই আমরা এই এক্সারসাইজটা একটু দেখি। হ্যাঁ এদিকে বসে, ঘরে তো দেওয়াল আছে, দেওয়ালে হচ্ছে হাত রাখবেন, দেওয়াল থেকে পায়ে একটা পা সামনে দেবেন, সামনে দিয়ে হচ্ছে আপনি যদি বেশি কষ্ট হয় একটু ক্লোজ হতে পারেন, দেওয়ালের দিকে একটু ক্লোজ হবেন, আপ ডাউন দিচ্ছেন। এটা আসলে আমরা যেটা করি দুই দেয়ালের মাঝখানে যখন দাঁড়াবেন সেটা তো ফাঁকা জায়গা থাকে, তখন হাত দুইটা এভাবে রেখে যদি সামনে বুকটা আঁকান এটা অনেক দূর যাবে, কিন্তু যতটুকু টান লাগে তখন দেখা যাবে যে বুকের এই দিকে প্রচুর টান লাগতেছে। ওইটা খুব সুন্দর একটা এক্সারসাইজ হয়। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, মেনোপজে স্পন্ডালোলাইসিস, আমি একটু আগে যেটা বলেছিলাম অস্টিওপোরোসিসের ক্ষেত্রে স্পন্ডালোলাইসিস অলমোস্ট সেমই জিনিস, ওইটাও হাড় ক্ষয়, বয়স বাড়বে হাড় ক্ষয় হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে তবে এই ক্ষেত্রে যে জিনিসটা হয় এগুলো এফেক্ট করে হচ্ছে ছোট ছোট জয়েন্টে, বড় জয়েন্টে হতে পারে, যেমন আমাদের স্পাইনের জয়েন্টগুলো বা মেরুদণ্ডের জয়েন্টগুলো অনেক ছোট ছোট হয়। সেক্ষেত্রে হয় কি হাড়গুলো ক্ষয় হয়ে
হাড়ের পাশে জমা হয়, যেটা আমাদেরকে অনেকেই বলে যে কি জানি, অনেকেই কি মানে মানে সবাই যেটা বলে সেটা হচ্ছে হাড় ক্ষয় হয়ে গেছে, হাড়ের বাটি ক্ষয় হয়ে গেছে, আরেকটা কি যেন আমি মনে করতে পারতেছি না, সেটা কি জানি আরেকটা কি জানি বলে ডিজেনারেটিভ সেন্টারে যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, আচ্ছা যেটা আচ্ছা ওটা আমি মনে করতে পারতেছি না, সেটা হচ্ছে নর্মালি হাড় যখন ক্ষয় হয়ে এটার পাশে জমা হয়, তো এটার মানে কি আমাদের এই নর্মাল হাড়, এটা যদি চিন্তা করেন এটাকে আরও কিছু, এটার উপর আরও কিছু জমা হয়ে গেল, তার মানে এটার ভিতরে তো অনেক কিছু আছে, ডিস্ক আছে, মাসেল আছে, নার্ভ আছে, অনেক কিছু আছে, তখন ওগুলোর মধ্যে প্রচণ্ড চাপ পড়ে, ওগুলো যখন চাপ পড়ে তখনই দেখা যাবে রগে চাপ পড়ে, রগের চাপের মাধ্যমে আমাদের হাতের দিকে ব্যথা হয়, পায়ের দিকে ব্যথা হয়, ঝিনঝিন হয়, অবসাবস ভাব হয়। সাধারণত স্পন্ডাইলোলাইসিসের ক্ষেত্রে এই জিনিসগুলোই হয়, যেমন নর্মালি ঘাড় ও কোমর ব্যথাটা স্বাভাবিক, তারপরে শক্ত হয়ে যায় যেই এরিয়ায়, যেমন ঘাড়ে যদি হাড় ক্ষয় হয়, ঘাড়ের এবং ঘাড়ের সাথে সম্পৃক্ত হাতের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। এরপরে হচ্ছে ওইটা যদি নার্ভে ইফেক্ট করে তখন হচ্ছে হাত পা ঝিনঝিন করে, আর এরপরে হচ্ছে যখন হচ্ছে আস্তে আস্তে একদম ইয়াতে স্ট্রিক্ট বডি হয়ে যায়। আচ্ছা আমাদের প্রেজেন্টেশন আর বেশি নাই, খুব অল্প একটু আছে, যেমন হচ্ছে নড়াচড়া কমে যায়, যেমন এই যে এগুলো হাড় ক্ষয় হয়ে আরো জমা বাঁধলো, করতে করতে কি হয় মানুষ আস্তে আস্তে নড়তেই পারে না। এরপর হচ্ছে মাথা ঘোরানো হয়, আচ্ছা হবে টেবিলের সামনে নিয়ে আছে তো, টেবিলের সামনে এটা অলরেডি কিছু আলোচনা করছি, আপনি সমস্ত মিস করে ফেলছেন। আর কি বেশি সময় লাগবে নাহলে এটারও ওইভাবে ঘুরিয়ে দিল সমস্যা নেই, এখানে হয়ে গেছে। হয়েছে? আচ্ছা মাথা ঘোরানো, অনেকে মাথা ঘোরানোটা না মানে মনে করি যে এটা ব্রেইনের কোনো সমস্যা, প্রেশার বাড়ছে বা অন্য কোনো সমস্যা। আমি শুধু এটা একটা আলোচনা করি, আমাদের এই যে ঘাড় থেকে যেটা হচ্ছে মাথা থেকে যেই ঘাড়ে নামে, মাথা এবং ঘাড়ের মাঝে যেই জায়গাটা আছে সেখানে ছোট 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 মাসেল থাকে। এই মাসেলগুলো যখন শক্ত হয়ে যায় তখন প্রচণ্ড অনেকে ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা দুটো একসাথেই থাকে, এবং ওইটা যেটা করে যখন শক্ত হয়ে যায় তখন হালকা ঘোরালেই দেখবে মাথার মধ্যে যে একটা চক্কর দিচ্ছে, ওইটার ট্রিটমেন্ট অনেক মেডিসিন খেয়ে করতে পারে না, কিন্তু ফিজিওথেরাপিতে আলহামদুলিল্লাহ আমরা অনেক পেশেন্ট সলভ করে দিচ্ছি। এটা খুবই সিম্পল, আমরা যদি মাথার এই পাশের মাসেলটাকে রিল্যাক্স করে দিতে পারি মাথা ব্যথা এবং মাথা ঘোরানো দুটো কমে যায়। তবে এখানে ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট যে আসলে এই সমস্যা নাকি অন্য কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা নেক্সট যাচ্ছে হচ্ছে মেনোপজে ফিজিওথেরাপিস্টের ভূমিকা। মেনোপজ এর আগে আমরা আলোচনা করেছি, যারা নতুন আসছেন আবার বলি, 45 ঊর্ধ্ব মাসিক বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ হয়ে গেছে, এই সময়টাকে মেনোপজ বলা হয়। এখন এখানে কি হয়, আগের স্লাইডে যান। আচ্ছা মেনোপজে সাধারণত হচ্ছে পশ্চারাল কারেকশন। পশ্চারাল মানে কি, অঙ্গ বিন্যাস সংশোধন। বয়স বাড়লে আস্তে আস্তে যে আমরা ঝুঁকে যাই সেটাকে সংশোধন করাই হচ্ছে পশ্চারাল কারেকশন। যেমন এটা কেন দরকার, আমরা যদি দিনে ঝুঁকে যাই, ঝুঁকে গেলে আমাদের হাড়গুলো আস্তে আস্তে ঝুঁকে যায়, তখন হাড় থেকে যে নার্ভগুলো মাসেলগুলো বের হচ্ছে তখন সেই জায়গায় প্রচণ্ড চাপ পড়ে। সেই চাপগুলো যাতে না পড়ে সেজন্য আমাদের পজিশনটাকে কারেকশন করে রাখতে হবে। ম্যাক্সিমামই এই যে আমাদের এই ম্যাডামও এখন ধরে বসে আছে, উনি ঝুঁকে গেছে, এটা আমাদের নেচার, এটাকে আমরা কিছু করতে পারি। কিন্তু যদি আমরা একটু মাথায় একটু দিয়ে রাখি যে হচ্ছে না আমাদের বারবার বসলে আমাদের সেটা ঝুঁকে যাবে, আমরা যেটা করব একটু সোজা হয়ে বসার চেষ্টা করব বা একটু দাঁড়িয়ে যাব। আচ্ছা এটা কেন প্রয়োজন, মেরুদণ্ড ঘাড় কোমর জয়েন্টে যাতে অস্বাভাবিক চাপ না পড়ে, পিঠ ও ঘাড় কোমরের ব্যথা যাতে কম হয়, শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন ভালো হয়। এটা কেন আমি বলি, আমরা যখন অতিরিক্ত কুঁচো হয়ে যাব আমাদের মাঝে যে হাড়টা থাকে এটার মধ্যে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হয়। অনেকের বুক ব্যথার শুধু একটা মাত্র কারণ হচ্ছে এই যে ঝুঁকে বসে থাকা, অথচ এটার জন্যই আমরা ডক্টর দেখাতে শেষ হয়ে যাচ্ছি। কিন্তু খুব সিম্পল, আমরা যদি এই বুকে চাপ না দিয়ে বসি আমাদের এই ব্যথাটাও আস্তে আস্তে কমে যাবে।
আত্মবিশ্বাস ও শারীরিক সৌন্দর্য। শারীরিক সৌন্দর্য এবং কনফিডেন্সের জন্য হলেও আসলে যারা মানে সৌন্দর্য সচেতন তারা কিন্তু দেখবেন যে নায়িকারা যারা তারা কিন্তু পিঠ টান টান করে বসে। এটা নট অনলি সৌন্দর্যের জন্য, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। আচ্ছা, এটা যাতে প্রতিরোধ হয় এই সিম্পল একটা এক্সারসাইজ একটু ম্যাডামকে বলবো। কই আমার ভিতরে গেছে আচ্ছা, এটা তাহলে আমি একটু দেখাই। ওয়াল অ্যাঙ্গেল এক্সারসাইজ, সেটা নর্মালি আমাদের বাসায় সবারই খালি দেওয়া আছে। মানে যেটা হচ্ছে আমরা এইভাবে করছি সেটাই আমরা হাত পিছনে দিয়ে করব। এই যে হাত দিয়ে করে একটু হাঁটু ভাঁজ করার চেষ্টা করব, তাহলে হবে কি আমাদের পিঠটা একটু টান টান হবে। আমাদের মানে আমার কথা হচ্ছে আপনি সবসময় এভাবে না করে অন্তত এই দুই একটা যদি এক্সারসাইজ করেন আরো বাড়বেন, সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ওই যে পিঠ পূজা হবে বসে যে ওটা এটার জন্য ওটা একটু স্ট্রেট হবে। এটা সোজা অনেকক্ষণ পুজোর হয়ে বসে থাকতে থাকতে দেখলাম যে আমার পিঠ ব্যথা হয়ে গেছে আর এগুলো ধরতেছে, তখন এটা দু একবার হ্যাঁ, এটা কয়েকবার করলে এটা কিছুটা কমে আসবে। নেক্সট আরেকটা এক্সারসাইজ আমরা একটু দেখি। আমরা এই যে এই জিনিসটা কখনো আপনারা যদি নিজেরাই নিজেদের দেয়ালের দিকে ইয়ে করেন দাঁড়ান, তখন দেখবেন আপনাদের এবং দেয়ালের মাঝে বিশাল গ্যাপ। হ্যাঁ, এই গ্যাপটা আমরা নিজেরা সৃষ্টি করছি। তখন দেয়ালকে একটু সাপোর্ট করে আমরা একটু দেয়ালের সাথে একটু মিশে দাঁড়াই থাকবো। অন্তত এই কাজগুলো আমরা করলে মানে নিয়মিত করলেও অনেক কিছু প্রিভেন্ট করা সম্ভব আর কি। নেক্সট হচ্ছে কিগাল এক্সারসাইজ। এটা হচ্ছে প্রস্রাব, যাদের প্রস্রাবের সমস্যা, তারপর এখানে অনেকগুলো এটা খুব অনেকগুলো কাজ করে, বিশেষ করে যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। নর্মাল ডেলিভারির পরে ম্যাক্সিমামই দেখা যায় যে এই প্রস্রাব ঝরে পড়ার সমস্যাটা হয়। তখন হচ্ছে আমরা অ্যাডভাইস হিসেবে এক্সারসাইজটা দিই। পাশে আমাদের অনেক ট্রিটমেন্ট আছে, এটা হচ্ছে আমরা ওই আগের এক্সারসাইজের সাথে এটা দেখাই দিব। এটা এখন ওটা বেডে শুয়ে করতে হবে, তো ওটা আমরা দেখাই দিব। নেক্সটে যাই, পোস্ট ম্যানোপজের ডিপ্রেশন। এটা হচ্ছে সবার হচ্ছে মন খারাপ থাকে, মাসিক শেষ হয়ে গেছে, মানে আমাদের ডিপ্রেশনটা তো একটু কমন রোগ হয়ে গেছে, কিন্তু মেনোপজের পরে ডিপ্রেশনটা মনে হয় আরো বেশি বেড়ে যায়। তখন মন অস্থির লাগে, অশান্তি লাগে, কোনো কিছু ভালো লাগে না। তো এটা দেখা যায় যে বিভিন্ন অনেক গবেষকরা গবেষণা করছে, দেখা গেছে যে 45% নারী ডিপ্রেশনে ভুগেন শুধুমাত্র মেনোপজের কারণে। আস্তে কথা হচ্ছে, এটার মূল কারণ কি? তখন হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন হরমোন উৎপাদন বন্ধ হয়ে যায়, যেটা আমাদের মন ভালো রাখে সেটাই বন্ধ। তাহলে হচ্ছে এটাকে কি কাজ করা যায়? আমরা এক্সারসাইজের মাধ্যমেও ডিপ্রেশন কারেকশন করতে পারি। এক্সারসাইজ করার পরে আপনারা যদি কখন হাঁটেন, যারা হাঁটাহাঁটি করেন, এখানে এলাকায় তো আমাদের যারা আছেন অনেকে থেকে খুব সুন্দর হাঁটে, বিকালে যারা হাঁটে তখন সন্ধ্যার পরে কিন্তু তাদের মনটা অন্য সবার চেয়ে ভালো হয়ে যায়। তো এক্সারসাইজটা আমাদের ব্রেনে যেটা করে সেটা হচ্ছে এই যে এন্ডরফিন, ডোপামিন, অনেক জটিল নাম, সেগুলো হচ্ছে আমাদের ব্রেনে নিঃসরণ হয় এবং আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে। আমরা বিকেলবেলা যে হাঁটি একজন আরেকজনের হাত ধরে হাঁটি, এটা বন্ধ করতে হবে না, এটা বন্ধ করা যাবে না, তাহলে আমার শাশুড়ি বন্ধ করে বলবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার শোনার জন্য। তবে আপনারা যদি চান আমি আরেকটু আগাইতে পারি, আমাদের কাছে আরেকটা টপিক আছে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য, যদি আপনাদের ধৈর্য ধরে। আমি কি শুরু করব? আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে ইয়ে করব। তুমি ক্যামেরা চ্যাপটা করে মা এগুলো তো অনেকদিন খুলি না। আচ্ছা সুমি, ওই জামাটা খোলা যাবে, ওটা একটু খুলে দাও তো। বাইরের দিকে তো ওইটা জানিস চ্যাপটা করে একটা ভিডিও নাও, একটা ছবি নাও। আসেন এই ছবির সাথে কে রিলেট করতে পারতেছেন, নিজেকে মিলাতে পারতেছেন?
মানে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? আমাদের কাছে রুগীরা আসলে আজকে আমার ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে পড়লে ব্যথা, তো এখন কথা হচ্ছে আমি ট্রিটমেন্টটা শুরু করবো আসলে কোন জায়গা থেকে। এটা কিন্তু ম্যাক্সিমামই আমাদের হয়, কিন্তু যাদের মাসিক বন্ধ হয়ে যায় তাদের এই সমস্যাটা আরো বেশি। এরপরে আমরা যাই, এই ধরনের ব্যথা, এই যে সর্বাঙ্গে ব্যথা, এই ধরনের ব্যথা আসলে কেমন হয়? একটা হচ্ছে মাংসপেশি শক্ত হয়ে যায়, আর একটা হচ্ছে ঝিনঝিন হয়, অস্বস্তি বোধ হয়, মাংসপেশি আচ্ছা একই জিনিস, অবসবল ভাব হয়, জ্বালা পোড়া হয়, ব্যথা অনুভব হয়। এটা হচ্ছে আমাদের ব্যথার ধরন। নেক্সট, এখন চলে যায় যদি কোমর ব্যথায় কি হয়। আমাদের প্রথম যে ছবিটা আমি যেটা বলেছি স্পন্ডাইলোলাইসিস, ওই যে অস্টিওপোরোসিস, স্পন্ডাইলোলাইসিস, হাড় ক্ষয়। আচ্ছা এদিকে থাইটা না, আসা যাবে না, আসা যাবে না। আচ্ছা ওই যে আমরা যেটা হাড় ক্ষয় বলেছিলাম, এই যে দেখেন আমাদের মেরুদণ্ডের এই যে এই সুন্দর সুন্দর ডিস্ক, আর এই ডিস্কের অবস্থা কি ভিতরে লাল হয়ে গেছে, দেখছেন? আমাদের যাদের হাড় ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে জমাট বাঁধে, তখন তাদের এই অবস্থা হয়। তো তাদের কোমরে যখন এই অবস্থা, তার মানে আপনার এইটা দেখে বুঝে নেন ভিতরে এই অবস্থা, তাহলে বাইরে মানে এটার ব্যথা আরো মারাত্মক, এবং পায়ের দিকে ঝিনঝিনটা খুবই মারাত্মক, এটা ঠিক করাই যায় না। ইভেন এই স্পন্ডাইলোলাইসিস যখন হয়, এই পেশেন্ট নিয়ে যারা আসে তাদের প্রোগ্রেস খুবই স্লো হয় এবং খুবই আস্তে ধীরে পেশেন্টদের ইমপ্রুভমেন্ট আমরা পাই। এরপরে আসে স্লিপ ডিস্ক, বা হচ্ছে ডিস্কটা সামনের দিকে চলে আসা। ওই যে আমাদের কাছে যেটা আসে রগে চাপ খায়, হাত দিয়ে একটার উপর আরেকটা উঠে গেছে, এই ধরনের ভাষায় সাধারণত পেশেন্টরা আমাদের কাছে বলে থাকে। এখানেও কোমর ব্যথা প্রচণ্ড প্রচণ্ড হয়, এগুলো অনেক সবগুলো একই রকম। সাইটিকা জিনিসটা হচ্ছে এই যে এখানে যেটা চাপ খেলো, এটার সাথে যে রগটা থাকে সেটা বলে সাইটিক নার্ভ। ওই নার্ভে যখন চাপ খায় তখনও প্রচণ্ড ব্যথা হয়, সেই রোগকে বলা হয় সাইটিকা। এখন সেই সাইটিকা যে মাংসপেশির উপর দিয়ে যায়, সে মাংসপেশিকেও সে ব্যথা দেয়, সে ব্যথাটাকে বলা হয় পাইরিফর্মিস সিনড্রোম। আর এটা হচ্ছে নর্মালি আঘাতজনিত ব্যথা, যারা হচ্ছে গাছ থেকে পড়ে যায়, কোমরে প্রচণ্ড আঘাত হয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি। নেক্সট এগুলো আমরা ডিসক্রাইব করে দিয়েছি, এগুলো হচ্ছে যে বলা হয়ে গেছে, এটাও বলা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা এখন হচ্ছে ঘাড় ব্যথায় আমরা আসি। কোমর থাকলে যেমন কোমর ব্যথা হয়, ঘাড় থাকলেও ঘাড় ব্যথা হয়। ঘাড়ের স্লাইডে যাও, এই যে এটাতে এই ছবির সাথে আপনারা এবং আপনাদের ছেলে মেয়েদের সাথে খুব মিলাতে পারবেন। সারাক্ষণ ফোনের ভিতরে ঢুকে থাকে, এইটাকে এই যে ফোনের ভিতরে ঢুকে থাকে, যখন এই ফোন আবিষ্কারের হওয়ার পরে এই রোগটা আবিষ্কার হয়, সেটা হচ্ছে টেক্সট নেক সিনড্রোম। মানে টেক্সট করতে 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 তার ঘাড় ব্যথা হয়ে গেছে, সেটাকেই বলে টেক্সট নেক সিনড্রোম। তখন যেটা হয়, ঘাড়ের এই মাংসপেশিগুলো প্রচণ্ড শক্ত হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। নেক্সট হচ্ছে ফ্যাসেট লক বা ঘাড় লক। অনেকের এটা হয়, ঘুম থেকে উঠে আর ঘাড় নাড়াতে পারে না। হ্যাঁ, তখন যেটা হয় আমাদের ওই যে এখানে হাড়গুলো দেখছেন না, অনেক জটিল, অনেকগুলো এক এক রকম শেপের, তখন একটা হাড়ের সাথে আরেকটা হাড় লক হয়ে যায়, লাগা যায়, তখন আর সে কোনোভাবে ফিরাতে পারে না। দুনিয়ার চেষ্টা করে নড়ানোর জন্য, কিন্তু ওই টাইমে কাজ হচ্ছে কোনোভাবে নাড়ানো যাবে না, সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাকিটা আমরা কারেকশন করে দিতে পারবো। ঘাড়ের টান পড়া বা নেক স্টেপ অনেকটা টেক্সট নেক সিনড্রোম যেটা বলেছি সেটাই। আর স্লিপ ডিস্ক, কোমরও যেভাবে হাড় বের হয়ে যায়, ঘাড়েও একইভাবে হাড় বের হয়ে যায়, রগের মধ্যে চাপ পড়ে, সেটাই হচ্ছে স্লিপ ডিস্ক। আচ্ছা থোরাসিক আর্টারি সিনড্রোম, এটা খুব জটিল, এটা আমি স্কিপ করি। কবজি ব্যথা আমাদের এখানে, এটা আসলে খুব একটা কমন দেখা যায়, এটা খুবই রেয়ার। এই যে এই দুই আঙ্গুল জুড়ে দেখা যায় একটু খুব ঝিনঝিন ধরে থাকে, টেনে ধরে থাকে, এটাকে বলে কার্পাল টানেল সিনড্রোম। আর হচ্ছে ডরসাল পেন সিনড্রোম, কবজির এদিকে প্রচণ্ড ব্যথা। এগুলো আসলে সাধারণত হয় না, দু একটা পেশেন্ট আমরা পেয়েছি, তবে খুব একটা বেশি। আর এটা হচ্ছে কোনোই ব্যথা, যারা এখানে যদি কেউ টিচার থেকে থাকেন তাদের এই প্রবলেমটা বেশি হয়। টিচার এবং ওই যে যারা টেনিস খেলে, ফুটবল খেলে, তাদের এই প্রবলেমগুলো বেশি হয়। যে হাতের এই পাশে ব্যথা, এটাকে বলা হচ্ছে টেনিস এলবো, এই পাশে ব্যথা, এটা হচ্ছে গলফার এলবো। নামগুলো খুব সুন্দর, যারা টেনিস খেলে তাদের টেনিস এলবো হয়, যারা গলফ খেলে তাদের গলফার এলবো। সেকেন্ডে চলে যায় আঙ্গুলের গোড়ালিতে ব্যথা। অনেকেই দেখবেন যে আমাদের হাতের এই জায়গায় আর নাড়াতে পারে,
প্রচন্ড ব্যথা হয়, একটা কলমও ধরতে পারে না, ইভেন একটা পাতিল যে ধরবে সেই শক্তিটাও তার থাকে না। সেটা হচ্ছে ডি কর্বেট সিনড্রোম, অনেক জটিল নাম, এগুলোতে আমরা না যাই। আর হচ্ছে ট্রিগার ফিঙ্গার, আপনারা জাস্ট জিনিসটা বুঝেন, নাম মনে রাখা যাবে। এই যে এই আঙ্গুলের যে কোনো আঙ্গুলের হঠাৎ করে এই জায়গায় খুব টেনে শক্ত হয়ে যায়, আঙ্গুল আর খোলা যায় না, প্রচন্ড ব্যথা হয়, সেটাকে বলা হচ্ছে ট্রিগার ফিঙ্গার। হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা হচ্ছে আমাদের কমন, যার হাঁটু আছে এই যে ঘাড় কোমরের মতো হাঁটু ব্যথা হবে। হাঁটু হচ্ছে আমাদের সবচেয়ে, আমাদের পুরো শরীরের ওজন নেয় কিন্তু হাঁটু, যার কারণে আমরা মানে চিকিৎসা তো আমাদের চলবে, এর পাশাপাশি আমরা বলে দিই ওজন কমাই দিই, কারণ আমাদের শরীরে যখন ওজনটা বাড়ে হাঁটুর উপরে চাপ বাড়ে, হাঁটুর উপরে প্রচণ্ড ব্যথা। এর পাশাপাশি হাড় ক্ষয় হতে পারে, যেমন বাতে ব্যথা। আচ্ছা, বাতে ব্যথা নেক্সট স্লাইডটাতে আমরা যাই। বাতে ব্যথা এই যে ওই যে একই জিনিস, সব জিনিস কিন্তু ঘুরে ফিরে একই, আমাদের হাড় ক্ষয় হয়েছে, হাড় ক্ষয় হয়ে আশেপাশে জমে গেছে, ভিতরে জিনিসগুলো যা আছে মাল মশলা সব শুকায় গেছে, শুকায় এটা আস্তে টেনে চলে গেছে। তখন ধরেন আমাদের ভিতরে এই যে এরকম মুভ করে, যে যত গ্যাপ থাকে তো আমরা সুন্দর করে মুভ করতে পারি, কিন্তু গ্যাপটা যখন কমে যায় তখন কি আমরা সুন্দর করে মুভ করতে পারি? কটকট শব্দ হয়। এই কটকট শব্দটাই মূলত হাঁটু ব্যথা বা বাত ব্যথার একটা লক্ষণ। হ্যাঁ, ব্যায়ামের মাধ্যমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গ্যাপটা শুকিয়ে গেছে বা যে হাড়টা ক্ষয় হয়েছে সেটাতে আসলে কিছু করা যায় না। আমরা যেটা করি এর আশেপাশের সারাউন্ডিং জিনিসপত্র যেগুলো মাসেল থাকে, লিগামেন্টস থাকে, এগুলোকে ফ্রি করে দিই। এগুলোকে ফ্রি করে দিয়ে জয়েন্টটাকে আমরা টেনে গ্যাপিং করার সৃষ্টি করি। তখন সাধারণত কিছুটা গ্যাপ হয় এবং লুজ হয়। তখন এর পাশাপাশি মাংসপেশি যদি শক্তি বাড়ায় দিই, তখন একটা মানুষ হাঁটু ব্যথার একটা রোগী স্বাভাবিকভাবে চলতে পারে। হ্যাঁ, আমার দুইটা ছিল, আমি ব্যায়াম করতে করতে একটা ঠিক আংশিক আচ্ছা করতে পারি না, নিজে নিজেই আর কি। আচ্ছা, এটা হ্যাঁ নিজে নিজে করলেও অনেকখানি কারেকশন হয়ে যায়। আর লিগামেন্ট ইনজুরি এটা সাধারণত প্লেয়ারদের হয়। আপনাদের ছেলেরা যারা আছে তাদের দেখবেন যে ফুটবল খেলতে গেছে, হাঁটুর লিগামেন্ট, হাঁটুর চিরা তারপর আসে, এরপরে দেখবে যে হাঁটুর মধ্যে দ্বারায় ভর দিয়ে হাঁটতে পারেন। এটা হচ্ছে, এরপর হচ্ছে পায়ের গোড়ালি ব্যথা, সেম জিনিস, হাড় ক্ষয় হয়ে সেটা এর পাশে জমাট বাঁধে। পায়ের গোড়ালিতে যদি আমরা এই চিত্রতে চলে যাই, নেক্সট স্লাইডে যাই, এই যে সেম, এই যে পায়ের গোড়ালি, এটাতে হাড় বাড়ছে। এখন যেটা বাড়ছে সেটাতে আমরা আসলে কিছু করি না। এটাতে কেউ যদি খুব বেশি কস্টিং করতে চায় অপারেশনে যেতে পারে, বা ঢাকায় শকওয়েভ থেরাপি আছে, সেটা খুবই এক্সপেন্সিভ, ওগুলোতে চাইলে সেটা করা সম্ভব। বা আমরা নর্মালি যেটা করি, এই তালুর যে শক্ত মাসেলটা যেটা আছে, ফাঁসা যেটা আছে, সেটাকে আমরা খুব ভালোভাবে রিলিজ করে দিই এবং মাংসপেশি শক্তি বাড়াই দিই। এইটা আর সে জায়গায় খোঁচা লাগে না, ব্যথা হয় না। এই রোগীও আমরা সুস্থ করে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে বাসে ফিরে চলে গেছি। নেক্সটে চলে যায়। এখন ধরেন ওইটাতে আপনার পায়ের হাড় বাড়লো, এজন্য খোঁচা লাগছে, এটাতে কিন্তু হাড় বাড়ে নাই। এটাতে যেটা হয়েছে, আমরা শক্ত জায়গায় হাঁটতে হাঁটতে এই জায়গায় প্রচণ্ড ভর পড়ে, এই জায়গাটা ব্যথা হয়ে যায়, সেটাও ট্রিটমেন্ট করে সলিউশন দেওয়া সম্ভব। আরেকটা হচ্ছে নর্মালি মাংসপেশি ব্যথা, এটা আমরা শুধু পায়ের পিছনের ছবি দেখিয়েছি, এটা পুরো শরীরে হতে পারে। যে কোনো মাংসপেশি কোনো কিছু যদি ওভার অ্যাক্টিভ হয় বা ওভার ইউজ হয়, অতিরিক্ত ব্যবহার হয় বা একদমই ব্যবহার হয় না, সেই মাসেলগুলো সাধারণত টাইট হয়ে যায়। ঠিক আছে, আজকের প্রেজেন্টেশন সম্বন্ধে এতটুকুই। আর হচ্ছে একটা কমন অ্যাডভাইস সবার জন্য, কেউই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, টানা সময় পর্যন্ত বসে থাকবেন না বা দাঁড়িয়ে থাকবেন না। চেষ্টা করবেন প্রতি 30 মিনিট পর নিজের পরিসংখ্যা পরিবর্তন করতে। তো আমরা একটু দাঁড়াই, সবাই একটু দাঁড়াই। এই যে এখন যে সবাই দাঁড়াইছি, এতক্ষণ যে আপনারা বসেছিলেন, যে দাঁড়ানোর পরে একটু ভালো লাগতেছে না, যে মনে হয় যে একটু পরিবর্তন, এই পরিবর্তনটা যে করে না, দিনের পর দিন বসে থাকে, এখন আমরা বসে যাই, যে পরিবর্তনটা করে না দিনের পর দিন যে দাঁড়ায় থাকে, তাদেরই দেখা যায় কোমর ব্যথা বাড়ে, ঘাড় ব্যথা বাড়ে, রিপিটেড কাজ করার জন্য। এই জন্যই আমরা বলি প্রতি 30 মিনিট পর আপনার পজিশন পরিবর্তন করবেন। বসে থাকলে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বা হচ্ছে হাঁটলে বসে যাবেন। আচ্ছা, এখন একটু আপনাদের সাথে শেয়ার করি যে এতক্ষণ তো জিজ্ঞেস করছেন অনেক রোগ সম্পর্কে জানি, তাহলে ওষুধ আর অপারেশন ছাড়া ফিজিওথেরাপি আসলে এগুলা কিভাবে ঠিক হয়।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরির এক্সারসাইজ, মানে এগুলো শুধু ডেমো, আমাদের এখানে এক্সারসাইজের অভাব নাই, অনেক ডেমো। এক একজন পেশেন্টের জন্য আমরা এক একজন এক্সারসাইজ প্ল্যান মডিফাই করে দিই। নেক্সট স্লাইডে যাই। স্ট্রেচিং, এই স্ট্রেচিং মানে হচ্ছে এই যে হাত টানা, পায়ের এদিকে মাংসপেশিটা টানা। যখন হচ্ছে এই যে আমরা অনেকক্ষণ ধরে কাজ করলাম, টানি নাই, ভালো লাগতেছে না, একটু টাইনা দেখি, দেখবেন খুব ভালো লাগে। এটাই হচ্ছে একটা ট্রিটমেন্টের একটা পার্ট। নেক্সটে যাই। স্ট্রেংথেনিং, আমরা স্ট্রেচিং করলাম, মাংসপেশিকে একটু লম্বা টান দিলাম, কিন্তু মাংসপেশির শক্তি যদি না বাড়ায়, শক্তিটা না বাড়ায় দিলে সেই মাংসপেশিটা যে ব্যথায় ছিল সেই ব্যথায় আবার ফিরে যাবে। ম্যাক্সিমাম পেশেন্টরা যেটা করে, আমাদের 14 দিন 21 দিন বা 1 মাসের একটা সেশন থাকে, তো আমরা যেটা করি প্রথমে মাসেলটাকে রিল্যাক্স করি, ইজি করি স্ট্রেচিং বা বিভিন্ন ফিজিওথেরাপি টেকনিকের মাধ্যমে। এরপরে যেটা করি স্ট্রেচিং তখন হচ্ছে ব্যথা ভালো হয়ে যায়। কিন্তু এরপরে সবাই মনে করে যে আমার তো ভালো হয়ে গেছে, আর থেরাপি দরকার নেই, ওরা আমাদেরকে না বলেই সেশন অফ করে দেয়। তখন যেটা হয়, কিছুদিন পরে আবার সে আসে যে আমার ব্যথা বেড়ে গেছে, কি করবে। কিন্তু কথা হচ্ছে উনি তো স্ট্রেংথেনিং সেশনটা আমাদের এখানে কমপ্লিট করে যায়নি, যে কমপ্লিট করে গেছে এবং এক্সারসাইজ দেওয়া গাইডলাইনটা বাসায় কমপ্লিট করেছে, সে কিন্তু সহজে সেম ব্যথা নিয়ে ফিরে আসে। আচ্ছা, জয়েন্টের গতি বাড়ানো, এটা সাধারণত ওই যে আন্টি যেটা বললো, যে আন্টির একটা আঙ্গুল এটা ইয়ে করলো, ব্যথা হয়ে গেল, উনি নিজে নিজে এক্সারসাইজ করছে, জয়েন্টের গতিটা বাড়াই দিচ্ছে, মানে ব্যথা চলে গেছে। সেম জিনিস ব্যালেন্সিং এক্সারসাইজ। আমাদের বলগুলো কোথায়? আমাদের বিভিন্ন রকম বল আছে, এই বলের উপর অনেক ক্যাটাগরি আছে। এই যে এরকম একটা বল আছে, এটা হচ্ছে ব্যালেন্স বল বলি, এটা আমরা ফুলাই এটার উপরে দেখা করে। তারপর হচ্ছে এই যে এরকম বল থাকে, এটার উপরে বাচ্চা থেকে বয়স্ক, স্ট্রোকের পেশেন্ট, সবার এগুলোর মধ্যে অনেক এক্সারসাইজ করানো যায়। নেক্সটে যাই। আমাদের কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এই যে IRR, যেটা হচ্ছে হিট হয়। নেক্সটে এটা হচ্ছে ওয়াক্স বার, যাদের হাত ভেঙে গেছে তাদেরকে সাধারণত আমরা ওয়াক্স বার দিয়ে ট্রিটমেন্ট করি। এটা হচ্ছে মোম, এক ধরনের মোম, সেটাকে বিভিন্ন মিক্সচার দিয়ে আমরা এটা রেডি করি। UST বা আল্ট্রাসাউন্ড থেরাপি। এরপরে টেন্স, এটা দিলে হচ্ছে কাপে খুব ব্যথা সিগন্যালটাকে অফ করে। আর আকুপাঞ্চার, ড্রাই নিডেলিং, আমাদের সেন্টারে ম্যাক্সিমাম আমরা ড্রাই নিডেলটা প্র্যাকটিস করি। যারা নিতে পারে, অনেকেই আমাদের পেজে যারা অনেকে আছে, অনেকে এই নিডেল সেশন দেখা আর আমাদের সেন্টারে আসে না, ওখানে গেলেই সুই দিবে। কিন্তু আমাদের এক একজন পেশেন্টের জন্য এক একটা ট্রিটমেন্ট ভাগ করা থাকে। যে নিডেল নিতে পারবে তাকে আমরা নিডেল দেই, আর যে নিডেল নেওয়ার মতো তার নাই, এনার্জি নাই, তাকে আমরা এটা দেই না। তাদের জন্য আমরা ভিন্নভাবে প্ল্যান করি। এই যে কাপিং, অনেকে এটা সুন্না হিসেবে জানেন, অনেকে আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি। বর্তমানে যেহেতু আমরা সুন্না স্টাইলে করি না, আমরা ট্রিটমেন্ট পারপাসে ইউজ করি। সিঙ্গা, হ্যাঁ সিঙ্গা, আগে ট্রেডিশনাল সিঙ্গা, বর্তমানে এটা হচ্ছে কাপিং চলে আসছে। আর ফিজিওথেরাপি কি, এতক্ষণ এত কিছু শুনলেন, এখন ফিজিওথেরাপি কি এটাও জানেন? ফিজিওথেরাপি আসছে কোন শব্দ থেকে? ফিজিও শব্দ আসছে ফিজিক্স থেকে। এই যে আপনারা দেখেন এতক্ষণ ধরে এত মেশিন, ব্যায়াম, সব কিছুই কিন্তু ফিজিক্সের একটা পার্ট। যারা ফিজিক্স পড়েছেন তারাই দেখবেন যে এই যে বল, তরঙ্গ, গতি, এই লাইট, কারেন্ট, এগুলোকে মানুষের মাধ্যমে, মানুষের ট্রিটমেন্টের মাধ্যমে কনভার্ট করে এই ফিজিওথেরাপি শব্দটা চালু হয়েছে বা এই ট্রিটমেন্টটা চালু হয়েছে। আর ফিজিওথেরাপি চিকিৎসক কারা, এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সেন্টার ছাড়াও কুমিল্লা শহরে আরও বেশ কয়েকটা সেন্টার আছে যারা প্রফেশনালি ডিল করে, কিন্তু ম্যাক্সিমামই আছে বিভিন্ন যাদের কোনো ডিগ্রি নাই, যাদের ফিজিওথেরাপি কোনো নলেজ নাই, কোনো একটা সেন্টারে বা কোনো একটা জায়গায় কিছু মেশিনপত্র চালানো শিখছে, তাদের দিয়ে সেন্টারে রান হয়। তাদের চার্জ দেখা যাবে যে আমাদের 10 ভাগের 1 ভাগ ওরা চার্জ রাখতেছে না। তো তাদের কাছে যারা ফিজিওথেরাপি নেয়, এরপরে বলে যে ফিজিওথেরাপি দিয়ে ভালো হয় না। এখন জানি যে ফিজিওথেরাপিস্ট কারা। ফিজিওথেরাপিস্টরা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে 4 বছর একাডেমিক কোর্স এবং 1 বছর ইন্টার্নশিপ, টোটাল 5 বছর ব্যাচেলর অফ ফিজিওথেরাপি ডিগ্রি যারা কমপ্লিট করেছে তারাই ফিজিওথেরাপিস্ট। বর্তমানে আমার সেন্টারে 3 জন ফিজিওথেরাপিস্ট এবং 1 জন ট্রেনি আছে। 3 জন ফিজিওথেরাপিস্টই হচ্ছে বিপিডি ডিগ্রি হোল্ডার উইথ ইন্টার্নশিপ কমপ্লিট। একজন হচ্ছে আমাদের এক্সাম শেষ, ও বর্তমানে ট্রেনি হিসেবে আমাদের এখানে আছে। তো ওরও বিপিডি ডিগ্রি অলমোস্ট শেষ, জাস্ট হচ্ছে রেজাল্টের অপেক্ষায়।
তো এরপরও হচ্ছে দেখা যায় যে সে আমাদের সাথে আছে, কিন্তু পেশেন্টকে কিন্তু সে ট্রিট করছে না, সে শুধু তার কাজ হচ্ছে এই মুহূর্তে সে শেখা, অবজার্ভ করা। তাকেও অথচ আপনারা লোকালি যে তাদেরকে পাবেন তারা দেখা যায় যে হয়তো বা ডিপ্লোমা করছে বা কিছু 2-1টা মেশিন চালাতে জানে, এগুলো দিয়েই ভিসা সেন্টার রান করে যাচ্ছে। আর হসপিটালের আয়া বুয়া যা আছে, তো এই হচ্ছে অন্য জায়গার সিনারিও। এবং আমাদের সিনারিওটা হচ্ছে এখানে সবাই প্রফেশনাল, এবং প্রফেশনালি ফিজিওথেরাপিস্টরাই আপনাকে সরাসরি ট্রিটমেন্ট করতেছে। অন্য জায়গায় যেটা থাকে ফিজিওথেরাপিস্ট হয়তো বা দেখতেছে, অ্যাসেসমেন্ট করতেছে, বা হচ্ছে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে দিতেছে, ওই আয়া বুয়ারাই ট্রিটমেন্ট করতেছে, কিন্তু দিন শেষে ওগুলোর কোনো লাভ হয় না। আর আমাদের মূল টার্গেট হচ্ছে, বিশেষ করে আমরা যারা প্রফেশনাল যারা আছি, আমাদের মূল টার্গেট হচ্ছে যেই পেশেন্টটা ঢুকবে সেই পেশেন্টটা যেন তার হাইয়েস্ট লেভেল পর্যন্ত সুস্থ হয়ে যায়। এই জন্য আমাদের একদমই ফার্স্ট থেকে এক্সরে, এমআরআই, তারপরে শারীরিক পর্যবেক্ষণ সব করে এরপরে আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। অন্য জায়গায় যাবেন, এগুলো কিছুই করবে না, ডাইরেক্ট থেরাপিতে ঢুকাই দিবে, পেশেন্ট কার্ডটা দিয়ে দিবে, বলে আপনার থেরাপি শেষ হবে, বাড়ি চলে যাবে। কিন্তু আর এখানে আমাদের মানে অনেক পেশেন্ট আছে ঘন্টায়ও আমাদের সেশন শেষ হয়নি। আর অন্য জায়গায় 10 মিনিটের বেশি ফিজিওথেরাপি দিতেও মনে হয় তাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ফিজিওথেরাপি সব জায়গায় আছে। আমাদের হার্ট থেকে শুরু করে নিউরো মেডিসিন, তারপর হচ্ছে বাচ্চাদের, বয়স্কদের, ইভেন গাইনিতে। আমি ওই যে প্রস্রাব ঝরে পড়ার সমস্যা যেটা বলেছি, আমাদের সেন্টারে প্রস্রাব ঝরে পড়ার সমস্যা, সহবাস ব্যথা, তারপর হচ্ছে আরেকটা যেটা হয় ডেলিভারির পরে যেটা হয়, মেয়েদের পেটটা অনেক বেশি বড় হয়ে যায়। সেটা সবাই মনে করে যে পেটের ভিতরে অনেক চর্বি, কিন্তু জিনিসটা তা না। পেটের উপরে যে মাসেলটা থাকে, যেটা এতদিন পর্যন্ত বড় হয়েছে, সেই মাসেলটা মানে একটা টান পড়ে না, এই টান থেকে সেটা বড় হয়েছে, কিন্তু যখন বেবিটা বের হয়ে গেল তখন তো পেটে কিছু নাই, তখন সেটা হচ্ছে ফ্যাটে পরিণত হয়। আর সেই যে মাসেলটা যেটা টাইনা বড় হয়েছে সেটা আর ছোট হয় না, সেটা বড়ই থাকে, সেটাকে বলে ডায়াস্টাসিস রেক্টি। এক ট্রিটমেন্টও আমরা করি। ইভেন সামনে আমি আরও গাইনির পড়াশোনা আমার উপর এখনও চলতেছে, এবং সামনে আশা করি আরও অনেকগুলো বিষয়, বিশেষ করে হচ্ছে যারা প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ফিজিওথেরাপি খুব সুন্দর গাইডলাইন আছে। এবং ফিজিওথেরাপির মাধ্যমে যদি কোনো কমপ্লিকেটেড কেস না থাকে তাহলে নর্মাল ডেলিভারিও পসিবল, এবং নর্মাল ডেলিভারি এবং সিজারের যে পরবর্তী কমপ্লিকেশনগুলো সেগুলোও কমে আনা সম্ভব। এটা নিয়ে এখনও পড়াশোনা করতেছি, আশা করি 2-4-6 মাস পরে আমরা এটা কমপ্লিটলি রান করতে পারবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন আমাদের আমরা কিছু কথা বলবো। হ্যাঁ প্লিজ আসুন, সামনে বসতে হবে আমাদের। আসুন। আন্টি আসেন, এখানে বসেন। অনেকক্ষণ বসে এখানে বসে না, এখানে বসেন। অনেকক্ষণ দাঁড়ায় বসা ছিল, একটু দাঁড়াই হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد